দেখো, আজকে আমরা পেরিওডিক প্রপার্টিস নিয়ে আলোচনা করব, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। ওকে, দেখো আমরা কয়েকটা ধর্মের কথা পেরিওডিক প্রপার্টিস পড়বো। একটা হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এই 5-6টা বিষয় পড়বো। এর মধ্যে পরমাণুর আকারটা তুমি যদি খুব ভালো বুঝে যাও, বাকি সবটুকু তোমার জন্য সহজ হয়ে যাবে। বাকি সব, শুধু পরমাণুর আকারটা বুঝলেই বাকি সবকিছু ইজি হয়ে যায়। ঠিক আছে? সো মোটামুটি কনসেপ্ট গুলো বুঝে ফেলার চেষ্টা করো, নিজের ভাষায় লিখতে পারবা, মুখস্থ করতে হবে না। ওকে, আচ্ছা। শুরুতে আমাদের বইয়ের আলোচনার টপিকের মধ্যে আছে হলো ধাতব ধর্ম, অধাতব ধর্ম। আমি বিষয়টা ক্লিয়ার করে পরমাণুর আকারে যাচ্ছি। আকারটা বোঝানোর পরে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, 3টা টপিক একসাথে বোঝাচ্ছি। ওকে, তাহলে আসো ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম, মেটালিক প্রপার্টিস। দেখো, আমরা মূলত কি পড়ছি? আমরা পেরিওডিক প্রপার্টিস মানে হলো এই যে ধর্মগুলো আমরা পড়াশোনা করব, এগুলা দেখো যখন পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যাবে তখন একরকমের পরিবর্তন হবে, হয় বাড়বে কমবে। যখন উপর থেকে নিচে আসবো তখন একরকম পরিবর্তন হবে, হয় বাড়বে কমবে। মানে হলো বাম থেকে ডানে গেলে বাড়বে নাকি কমবে, উপর থেকে নিচে আসলে বাড়বে নাকি কমবে। এই বিষয়গুলো মূলত এখানে আলোচনার টপিক, মানে পর্যায় ভিত্তিক ধর্ম। এই যে ধর্মগুলা পর্যায় সারণীতে কিভাবে পরিবর্তিত হচ্ছে, এটা মূলত এই অধ্যায়ের আলোচ্য বিষয়। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা জানো একটা বিষয় মনে রাখো, এখন এটা বারবার বলতে হবে, সেটা হলো আমাদের পর্যায়তে গ্রুপ কয়টা টোটাল? 18টা। গ্রুপ কয়টা? 18টা। পর্যায় কয়টা? 60টা। সবাই আমার মুখের সাথে মুখস্থ করে ফেলে এখনই। গ্রুপ 1-এর সর্বশেষ অরবিটাল ইলেকট্রন সংখ্যা 1। গ্রুপ 1-এর সর্বশেষ পর্যায়ে ইলেকট্রন সংখ্যা কত? গ্রুপ 2-এর 2। গ্রুপ 13, ডিরেক্ট 13। আমরা এই যে 3 থেকে 12 এগুলো নিয়ে মাথা কামানোর প্রয়োজন নেই। গ্রুপ 1-এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 1। গ্রুপ 2 2টা। গ্রুপ 13-এর 3টা। গ্রুপ 14-এর 4টা। গ্রুপ 15-এর 5টা। গ্রুপ 16-এর 6টা। গ্রুপ 17-এর 7টা। গ্রুপ 18-এর 8টা। মনে থাকবে? তাহলে গ্রুপ 1-এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? গ্রুপ 2-এর, গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, 16, 17, 18। মনে থাকবে? এই গ্রুপ 18 এর মধ্যে দেখো স্টক ফিল আপ হয়ে গেছে, 8টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেছে, এই জন্য তাদেরকে আমরা কি বলি? নিষ্ক্রিয় মৌল বলি। বুঝছো? আচ্ছা, তাহলে তুমি এখনই আমাকে বলছো যে গ্রুপ 1-এর মধ্যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 1। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 1। গ্রুপ 2-এর মধ্যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 2। গ্রুপ 2-এর মধ্যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 2। গ্রুপ 13 এর মধ্যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? 3। আচ্ছা, তোমাকে এখন একটা বিষয় বুঝতে হবে, এটা আমাদের পরবর্তী অধ্যায়ের আলোচনার বিষয়। প্রত্যেক মৌলই সর্বশেষ কক্ষপথে অষ্টক ফিল আপ করতে চায়। কি করতে চায়? অষ্টক। মানে তাদের সবার একটা টেন্ডেন্সি থাকে যে তারা সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নিয়ে থাকবে। বুঝছো? এখন এটার জন্য সে কখন ইলেকট্রন দান করে, কখন ইলেকট্রন গ্রহণ করে। আমি তোমাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো সোডিয়াম। সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 1টা। দেখো সোডিয়াম 11 মিলছে কিনা? 2টা, 8টা, 10টা, 1টা, 11টা। সোডিয়াম 11 হয়েছে। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এভাবে হবে আর কি। তুমি যদি আধুনিকটা করো 1s2 2s2 2p6 3s1। কথা বুঝছো কিনা? কথা বুঝছো? তাহলে আমি কি বললাম, প্রত্যেক মৌলেরই একটা টেন্ডেন্সি থাকে, তারা ইলেকট্রন তারা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা করবে? 8টা করবে। তাহলে এটা সর্বশেষ কক্ষপথ কোনটা? 3 নাম্বারটা না? 3 নাম্বারে ইলেকট্রন আছে কয়টা? একটা। তাহলে সে যদি অষ্টক ফিল আপ করতে চায়, তার আরো কয়টা ইলেকট্রন লাগবে? 7টা। কিন্তু পৃথিবীতে এত শক্তি নাই যে সে বাইরে থেকে আরো 7টা ইলেকট্রন গ্রহণ করবে। তার কাছে আরো একটা সহজ পদ্ধতি আছে। সে বাইরের একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, সর্বশেষ কক্ষপথ হয়ে যাবে এটা। সুতরাং এটা 8টা ফিল আপ হয়ে গেছে এখন। কথা বুঝছো? সে যদি এই একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে বাইরের কক্ষপথ এটা হয়ে যাবে না? তাহলে এখানে তো 8টা ফিল আপ আছে। তাহলে তার কাছে 2টা পদ্ধতি আছে। একটা হলো বাইরে থেকে ইলেকট্রন নাও, নিয়ে 8টা ফিল আপ করো। আরটা হচ্ছে তুমি ইলেকট্রন ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তোমার নিচের কক্ষপথ যেটা আছে ওইটাতে 8টা ফিল আপ রাখো। তাহলে এখন সে কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কি করবে? অষ্টক ফিল আপ করে ফেলবে। কথা বুঝছো? কথা বোঝা গেছে? এটা পরের অধ্যায়ের টপিক, আমাকে বোঝানোর খাতিরে অল্প করে বলতে হইলো।
যে প্রত্যেক পরমাণুই অষ্টক ফিলাপের জন্য ইলেকট্রন ত্যাগ করতে পারে, আবার ইলেকট্রন গ্রহণ করতে পারে। যদি ইলেকট্রন ত্যাগ করে, যদি ইলেকট্রন ত্যাগ করে, যারা ত্যাগ করবে তারা হচ্ছে ধাতু। তারা কি? ধাতু। তাহলে এই অষ্টক ফিলাপের জন্য যারা ইলেকট্রন ত্যাগ করবে তাদেরকে কি বলবো? ধাতু। আর যারা ইলেকট্রন গ্রহণ করবে, যারা ইলেকট্রন গ্রহণ করবে তারা কি? অধাতু। এখন তুমি তোমার নর্মাল কমন সেন্সটা কাজে লাগাও। দেখো, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। নোট ক্লাস রেকর্ড হয়ে যাচ্ছে, ওইখান থেকে শুনে শুনে একদম পজ করে করে ভিডিওতে আটকে আটকে সুন্দর মতো নোট করতে পারবা নিজের ইচ্ছা মতো। আমার মুখ দিয়ে বের হওয়া প্রতিটা শব্দ তোমরা লিখতে পারবা খাতায়, ঠিক আছে? আপাতত কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। তাহলে দেখো, ইলেকট্রন ত্যাগ করলে তাদেরকে কি বলবো? ইলেকট্রন গ্রহণ করলে তাদেরকে কি বলবো? অধাতু। আচ্ছা, এখন তুমি জাস্ট নর্মাল কমন সেন্স কাজে লাগাও। গ্রুপ একের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? গ্রুপ দুই এর কয়টা? আচ্ছা, তাহলে গ্রুপ একের সকল মৌল সবার কক্ষপথে লাস্ট সেলে কক্ষপথে কত? একটা। লিনাকে রুবি শেষে ফেলেছে। হাই লিনাকে হাইড্রোজেনের একটা, লিথিয়ামের একটা, সোডিয়ামের একটা দেখতে পেলাম, পটাশিয়ামের একটা। সবার কক্ষপথে ইলেকট্রন কয়টা? তাহলে সবাই কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে গ্রুপ একের সকল মৌল কি? ধাতু। গ্রুপ একের সকল মৌল কি? ধাতু। এখন তুমি যত বাম থেকে ডান দিকে যাচ্ছ, দেখো গ্রুপ দুই এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? দুইটা। তারাও ইলেকট্রন কি করবে? ছেড়ে দিবে না? তারা ইলেকট্রন ছেড়ে দিবে। তারপর গ্রুপ 13 এর মধ্যে কয়টা? তিনটা। সে যদি 10টা ফিল আপ করতে চায় আরো কয়টা ইলেকট্রন আনতে হবে? পাঁচটা। তিনটা না? গ্রুপ 13 এর মধ্যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? তিনটা। অষ্টক ফিল আপ করতে চাইলে আরো কয়টা ইলেকট্রন আনা লাগবে? পাঁচটা। তাহলে পাঁচটা কি আনা সম্ভব? তার সাথে সহজ কি? তিনটা ছেড়ে দেও না? সেও তিনটা ছেড়ে দিবে। তিনটা ছেড়ে দিয়ে সে কিসে পরিণত? আলটিমেটলি সে কি? ধাতু। বুঝছো? তাহলে দেখো, আমরা সবার মানে একদম সহজ ইলেকট্রন ছেড়ে দিতে পারবে কে? গ্রুপ এক না? একটা ইলেকট্রন আছে, ছেড়ে দিলে সে ধাতু। মানে ধাতব ধর্ম সবচেয়ে বেশি কার? গ্রুপ একের। এবং তুমি যখন আস্তে আস্তে বাম থেকে ডানে যাচ্ছ, এবার আসো আমি একবারে বুঝাই ফেলি অধাতব ধর্মটা সহ। তুমি ধরো এখন বাম থেকে ডান দিকে যাচ্ছ, ধরো আমি এবার গ্রুপ 15-তে গেলাম, বুঝছো? গ্রুপ 15। বলো, গ্রুপ 15 সর্বশেষ কক্ষপথে লাস্ট ইলেকট্রন কত? 5। একটা উদাহরণ দিই, ফসফরাস 15 নাও। এই যে 2টা, 8টা, দেন 2টা, 4টা, 5টা। মনে তো হইলো হইলো। এই যে 2, 8, 10, এদিকে 5, 15 হইছে। তুমি এবার অন্যভাবে করতে পারো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p3। দেখো 15টা হয়েছে কিনা। ওকে, তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কত? 5। যে 3 ইলেকট্রন কত? 5। যে 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন কত? 5। এখন সে যদি 10টা ফিল আপ করতে চায়, তার কাছে প্রসিডিউর কি কি আছে খেয়াল করো। হয় সে লাস্ট কক্ষপথে যেহেতু 5টা ইলেকট্রন আছে, 8টা ফিল আপ করতে চাইলে সে 3টা ইলেকট্রন বাইরে থেকে নিতে হবে, অথবা সরি হ্যাঁ 3টা ইলেকট্রন বাইরে থেকে নিতে হবে, অথবা 5টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। কোনটা সহজ? 3টা ইলেকট্রন নেওয়াটা না? 5টা ইলেকট্রন ছেড়ে দিলে তো অনেক লস। তাহলে সে 3টা ইলেকট্রন এখন নিবে, বলবে যে আমার 3টা ইলেকট্রন দাও, দেন আমি অষ্টক পূর্ণ পূর্ণ করতেছি। তাহলে সেই ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। তাহলে গ্রুপ 15 এর মৌলগুলো ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। গ্রুপ 16 এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কত? 6। তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 2টা। গ্রুপ 17 এর কত? 7। কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? একটা। তাহলে মানে এখানে গ্রুপ 7টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে দেখো, আমি বুঝাইতে চাচ্ছি, গ্রুপ একে, গ্রুপ 2-এ, গ্রুপ 13-এ ইলেকট্রন ত্যাগে বিশ্বাসী, ইলেকট্রন ত্যাগে বিশ্বাসী। তারা অষ্টক ফিলাপের জন্য ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে। অপরদিকে তাহলে ইলেকট্রন ত্যাগ করলে তারা কি? ধাতু। ইলেকট্রন ত্যাগ করলে তারা কি? ধাতু। আচ্ছা, এবার আমাকে তুমি জাস্ট নর্মাল কমন সেন্সটা কাজে লাগাও, যে একটা ইলেকট্রন ত্যাগ করা যত সহজ, 2টা ইলেকট্রন তত সহজ হবে না আরেকটু কঠিন হয়ে যাচ্ছে? তার জন্য 3টা ইলেকট্রন আরেকটু কঠিন হয়ে যাচ্ছে। 4টা ইলেকট্রন হলে তো 50-50। 5-এ হলে বলতেছে যে না, এখন আর ত্যাগ করা যাবে না, এখন আমাকে ইলেকট্রন দাও, আমি 3টা ইলেকট্রন নিব। 6 হলে যে এখন আর ত্যাগ করার প্রশ্নই আসে না, আর 2টা ইলেকট্রন দাও। 7 হলে যে তাড়াতাড়ি নিয়ে নিবে। বুঝছো? তাহলে মানে সিনারিওটাই বুঝো। গ্রুপ যখন তুমি বাম থেকে ডানে যাচ্ছ, ইলেকট্রন ত্যাগ করার হারটা বৃদ্ধি পাচ্ছে, মানে ত্যাগের। তাহলে বাম থেকে ডানে গেলে আলটিমেটলি সবার বামে যে আছে সে সবার মানে সবচেয়ে সক্রিয় ধাতু না? ধাতু মানে কি? যারা ইলেকট্রন ত্যাগ করে। তাহলে সবার বামে যে সেটা ধাতু। আস্তে আস্তে যখন তুমি বাম থেকে ডানে যাচ্ছ, ধাতব ধর্মটা কমতেছে, ধাতব ধর্মটা কমতেছে। অপরদিকে
অধাতব ধর্ম বাড়তেছে, মানে হলো ইলেকট্রন প্রবণতার হারটা, গ্রহণের প্রবণতাটা বাড়তেছে। এই যে গ্রুপ 17-তে গেলে সবচেয়ে বেশি সে ইলেকট্রন আকর্ষী হয়ে যাচ্ছে। কথা বুঝছো? তার মানে এক কথা আমি যদি সামারি বলি, তুমি যত বাম থেকে ডানে যাবা ধাতব ধর্ম ধাতব ধর্ম কমবে। এই লাইনটা যদি মনে রাখো সব মনে থাকবে। এই লাইনটা যদি তুমি মনে রাখো, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমবে, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমবে। এই লাইনটা যদি তুমি মনে রাখো, বাকি সব মিলে যাবে, তোমার বাকি সব ডট মিলবে। উল্টা উল্টা বলবা সবসময়। দেখো, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমলে কমলে অধাতব ধর্ম কি হবে? বাড়বে। উল্টা উল্টা করো সব। বাম থেকে ডানে যে গেলে যদি ধাতব ধর্ম কমে, তাহলে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম কি হবে? বাড়বে না? অধাতব ধর্ম মানে কি? ইলেকট্রন গ্রহণ। এই যে দেখো, যত বাম থেকে ডানে যাচ্ছে ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা তত বৃদ্ধি পাচ্ছে। এই জন্য বলতেছি, বাম থেকে ডানে গেলে তোমার অধাতব ধর্ম কি হয়? বাড়ে। অন্যদিকে ধাতব ধর্ম কমে। কেন কমে? ওই যে ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা আস্তে আস্তে কমতেছে। কারণ একটা যত সহজে ত্যাগ করতে পারবে, দুইটা তত সহজে পারবে না, তিনটা তত সহজে পারবে না, পাঁচটা তো প্রশ্নই আসে না। বুঝছো? তাহলে যত বাম থেকে ডানে যাচ্ছি ধাতব ধর্ম তত কি হচ্ছে? কমতেছে। তাহলে ধাতব ধর্ম কমলে উল্টাভাবে বলো অধাতব ধর্ম বাড়তেছে। আমি বলি তুমি জাস্ট এই লাইনটা মনে রাখো, বাকি কি হচ্ছে না হচ্ছে কি এগুলো পরীক্ষার হলে গিয়ে মাথায় আনবা। এখানেও যদি মাথায় আনতে যাও গোলায় যাবে। প্রত্যেকটা বিষয় এখানে এরকম ভাবে বুঝতে হবে। বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কি হবে? কমবে। তাহলে বলো, উপর থেকে নিচে আসলে কি হবে ধাতব ধর্মটা? উল্টা। সবসময় বলতেছি বাম থেকে ডানে গেলে যা হয় উপর থেকে নিচে আসলে তার ঠিক উল্টাটা হয়। বাম থেকে ডানে গেলে যদি ধাতব ধর্ম কমে, উপর থেকে নিচে আসলে ধাতব ধর্ম কি হবে? বাড়বে। বুঝছো? উপর থেকে নিচে আসা মানে হলো এই যে এরপর যে উপর থেকে নিচে আসা। ঠিক আছে? তাহলে বাম থেকে ডানে গেলে যদি ধাতব ধর্ম কমে, উপর থেকে নিচে আসলে ধাতব ধর্ম বাড়বে। তাহলে উপর থেকে নিচে আসলে অধাতব ধর্ম কি হবে? কমবে। তাহলে তোমাকে লাইন মনে রাখতে হচ্ছে কয়টা স্টেপ? একটা। বাম থেকে ডানে গেলে ধাতব কমে, এই লাইনটা একদম মাথায় ঢুকাই ফেলো। বাকি সব ডট তুমি পরীক্ষার হলে গিয়ে মিলাইতে পারবে। তোমাকে পরীক্ষার হলে কি অ্যাপ্লাই করতে হচ্ছে। এত সহজ জিনিস পরীক্ষা আসবে না। ঠিক আছে? আমরা একটু ভিতরে যাই। তাহলে তাহলে ধাতব ধর্ম অধাতব ধর্ম তোমরা পড়ে নিবা। তাছাড়াও আমরা ধাতু বলতে কি জানি? যারা ইলেকট্রন ত্যাগ করে। অধাতু মানে যারা ইলেকট্রন গ্রহণ করে। তাছাড়াও তোমাদের আরো কিছু এখানে কথা বলা আছে। ধাতু সমূহ সাধারণত চকচক করে দেখতে, যেমন তোমরা চকচক করে তো বুঝতেছো। তারপর বাড়ি দিলে টন টন করে। স্কুলের ঘন্টা আছে না? ঘন্টার মধ্যে আওয়াজ দিলে আওয়াজ করে, বাড়ি দিলে আওয়াজ করে না? এটা একটা ধাতু। ধাতুর মধ্যে এ করলে মানে বাড়ি দিলে টন টন করে। এগুলা পড়বা। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা বুঝতেই হবে, এই ধাতব ধর্ম অধাতব ধর্ম খুব একটা আসে না। হ্যাঁ, এটা লেস ইম্পর্টেন্ট, বাট পরমাণুর আকার, ইলেকট্রন শক্তি, ঋণাত্মকতা এগুলো না বুঝলে তুমি এই অধ্যায়টা পার হতে পারবে না। ওকে? তাহলে পরমাণুর আকারটা একটু ভালো মতো করে বুঝো। আমি গতকালকে বলেছি, দেখো আমি একটা রো একটা কলাম নিয়ে কাজ করব। দেখো, গ্রুপ 1, গ্রুপ 1 এর মধ্যে শুরুতে কি আছে? কয়টা? একটা। দুই আবার তারপর হিলিয়াম, লিথিয়াম কয়টা? তিনটা হইছে। লি না, হাই লি না দুইটা, আটটা, 11টা। ওকে? পটাশিয়াম, হাইড্রোজেন 1, লিথিয়াম 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, দুইটা, চারটা, কয়টা দিব রে? 19টা না? 10টা হইলো, 18টা হইলো, একটা, 19টা। ঠিক আছে? ওকে? এবার আমি একটু দিক থেকে এদিকে যাই তো। লিথিয়াম 3, বেরিলিয়াম কত? 4। এটা হচ্ছে বেরিলিয়াম 4। এটা কি? বোরন 5। বোরন 5। তারপর কার্বন 6, কার্বন 6, নাইট্রোজেন 7।
ঠিক আছে, উল্টা পাল্টা হয়েছে তো। 2 এখানে 4টা হবে, তারপর এখানে 5টা হবে। এই যে 2 4 5 6 7, নাইট্রোজেন 7। বুঝছো কিনা? আমি কিছু করি নাই, ইলেকট্রোবিন্যাস এতদিন যা করাইছি এগুলা জাস্ট ডায়াগ্রামেটিক্যালি করছি, তারপরে যেগুলো ক্লাস 8-এ পড়ে আসছে এগুলা। ঠিক আছে, আচ্ছা আকারটা বুঝতেই হবে। ওকে, তাহলে আমরা কি বলছি, বাম থেকে ডানে গেলে যা হয় উপর থেকে নিচে আসলে তার ঠিক উল্টাটা হবে। তুই অলওয়েজ বাম থেকে ডানেরটা পড়ো, উপর থেকে নিচে আসলে উল্টাটা বলে দিবে। ঠিক আছে, আচ্ছা আকারে আসো। এটা হচ্ছে গ্রুপ 1, আমি আঁকলাম। গ্রুপ 1 এর মধ্যে হাইড্রোজেনের মধ্যে কক্ষপথ কয়টা? লিথিয়ামের মধ্যে কয়টা? 2টা, 1টা 2টা। সোডিয়ামের মধ্যে 3টা, পটাশিয়ামের মধ্যে 4টা। তুমি একটা বিষয় খেয়াল করো তো, আমি শুরুতে কি বলছি, গ্রুপ 1 এর সবার শেষ লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। গ্রুপ 2 এর 2টা, গ্রুপ 13 এর 3টা, গ্রুপ 14 এর 4টা, এভাবে। গ্রুপ 1 এর সবার কক্ষপথে দেখো তো ইলেকট্রন একটা কিনা? একটা 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 একটা। সবার কক্ষপথে ইলেকট্রন কয়টা? সেম ভাবে তুমি যদি গ্রুপ 2 আঁকো, সবার কক্ষপথে ইলেকট্রন কয়টা পাবা? 2টা। তাহলে আমি যখন উপর থেকে নিচে আসতেছি, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কমতেছে বা বাড়তেছে? না, সবার কক্ষপথে ইলেকট্রন কত? 1। কারণ আমরা শুরুতেই বলে দিছি গ্রুপ 1 এ সবার লাস্ট কক্ষপথে ইলেকট্রন কত? 1। তাহলে এখানে তাই দেখতে পাচ্ছি সবার কক্ষপথে লাস্ট সেলে ইলেকট্রন কত? 1। কিন্তু দেখো এখানে কক্ষপথ একটা, যেটা একটা ছোট, এখানে কক্ষপথ 2টা, যেটা একটু বড় হয়ে গেছে, যেখানে কক্ষপথ 3টা আরো বড় হয়ে গেছে না? সাইজটা তুমি খেয়াল করতে পারতেছো? ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। কারণ কি? কক্ষপথ সংখ্যা বেড়ে যাচ্ছে তো, কক্ষপথ সংখ্যা বাড়তেছে না? তাহলে আকার বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? আকার বেড়ে যাচ্ছে। তাহলে যত তুমি উপর থেকে নিচে আসবা, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একই। সবার কক্ষপথের লাস্টে কি ছিল? একটা ইলেকট্রন। কিন্তু কক্ষপথ সংখ্যা বেড়ে গেছে। এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা। কথা বুঝছো? বুঝে গেছে ফাবিহা? বুঝছো মনীষা? তাহলে যখন আমি উপর থেকে নিচে আসতেছি, সবার বাইরে একটা ইলেকট্রন, তবে কক্ষপথ সংখ্যা বেড়ে গেছে। এই যে এখানে 1 2 3 এভাবে করে কক্ষপথ বাড়তে থাকবে। তাহলে কক্ষপথ বাড়লে আকার তো এমনি বেড়ে যাবে। কারণ আমরা জানি কি, n এর n ইজ ইকুয়াল টু 1 যদি এত বড় হয়, n ইজ ইকুয়াল টু 2 হলে আরেকটু বড় হবে না? n ইজ ইকুয়াল টু 3 নাম্বার কক্ষপথ হলে আরেকটু বড় হবে। এটা হচ্ছে আকার বা সাইজ। এটা কি? আকার বা সাইজ। আকার এবং আকৃতির মধ্যে পার্থক্য জানো তো? আমরা যখন অরবিটাল নিয়ে পড়বো তখন আকৃতি নিয়ে আবার কথা বলতে হবে। এটা হচ্ছে আকার নিয়ে কথা। এই যে n ইজ ইকুয়াল টু 1 হলে এত। আকার মানে কি? ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা আর একটা বৃত্ত। এখানে কিসের পার্থক্য? আকারের। একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়। এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা আলু। এখানে কিসের পার্থক্য? আকৃতির পার্থক্য। বুঝছো? তাহলে দুইটাই ফুটবলের মতো দেখতে, দুইটাই বৃত্তের মতো দেখতে, আকার একই, সরি আকৃতি একই, তবে আকার ভিন্ন, সাইজ। আর এখানে হচ্ছে সেই বিভিন্ন, মানে আকৃতি ভিন্ন। ঠিক আছে, যাই হোক। তাহলে দেখো, তুমি যখন উপর থেকে নিচে আসতেছো, তোমার আকারটা কি হচ্ছে? বাড়তেছে। কেন? এক্সপ্লেইন করো। কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা বলতে বলা যাবে কি? তাহলে যখন উপর থেকে নিচে আসতেছ, কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই কারণটা সিকিউ যেমনই আসুক, ইলেকট্রন আসক্তি দিক, তরুণীয়ত্ব দিক, যেটাই দিক, তুমি এই কারণটা বলতেই পারবা, সকল সিকিউতে অ্যাপ্লাই করতে পারবা যে উপর থেকে নিচে আসলে বাড়তেছে, আকার বাড়তেছে। কেন? কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওকে, আরেকটা বিষয় খেয়াল করো তো, যত বেশি কক্ষপথের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সর্বশেষ ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে না? এই যে অনেক দূরে সরে যাচ্ছে না, তাই না? সর্বশেষ কক্ষপথ নিউক্লিয়াস থেকে দূরে সরে যাচ্ছে না? এই ইনফোটা আমি এখন দিয়ে দিলাম, কারণ একটু পরে আমাদের লাগবে এটা। ঠিক আছে, আচ্ছা এখন উল্টা। তাহলে উপর থেকে নিচে আসলে যদি ছোট হয় আকার, বড় হয়, বাম থেকে ডানে গেলে কি হবে? ছোট হবে। বাম থেকে ডানে গেলে কি হবে? ছোট হবে। কেন ছোট হবে এটা এক্সপ্লেন করো এবার। আমরা কি বলেছি? মাঝখানেরটা কি? নিউক্লিয়াস বা ধনাত্মক। বাইরে কি থাকে? ঋণাত্মক চার্জ বিশিষ্ট কি থাকে? ইলেকট্রন। পজিটিভের সাথে নেগেটিভের একটা কি হবে? আকর্ষণ বল কাজ করবে। তো আকর্ষণ বলটা এরকম। এখন এখানে 2টা ইলেকট্রন আছে, যতটুকু না আকর্ষণ করবে, 3টা ইলেকট্রন থাকলে আকর্ষণটা আরো বেড়ে যাবে না? এখানে 4টা ইলেকট্রন থাকলে আকর্ষণটা আরো বেড়ে যাবে না? 5টা ইলেকট্রন থাকলে আকর্ষণটা আরো বাড়বে না? তাইলে বাট কক্ষপথ সংখ্যা কি বাড়তেছে? না,
সবার বাইরের কক্ষপথ কয়টা? দুইটা। কিন্তু দেখো সবার বাইরের কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে দুইটা ছিল, এখানে তিনটা, এখানে চারটা, এখানে পাঁচটা। ওকে, তার মানে তুমি যখন বাম থেকে ডানে যাচ্ছ কক্ষপথ সংখ্যা একই, কিন্তু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে। সর্বশেষ কক্ষপথে কি বেড়ে যাচ্ছে? ইলেকট্রন সংখ্যা। তাহলে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে বুঝছো? সর্বশেষ কক্ষপথ সংখ্যা একই, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, সবার কক্ষপথ কয়টা? দুইটা। কিন্তু সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা, এখানে দুইটা ইলেকট্রন, এখানে তিনটা, এখানে চারটা, এখানে পাঁচটা। সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, এই জন্য আকারটা কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। আকর্ষণ বৃদ্ধি পেলে আকারটা ছোট হবে না? যত বেশি ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে তত আকর্ষণ, ফলে আকারটা ছোট হয়ে যাবে তো। হ্যাঁ, এখন এগুলো আবার অনেক পড়াশোনা আছে, এগুলো তোমাদের বইয়ে নাই। আর এখানে জেড ইফেক্টর একটা জেড ইফেক্টর বল কাজ করে, তারপর এখানে আরো অনেক কথাবার্তা আছে। তো এগুলো এখন বললে তোমাদের দরকার নেই। তোমরা আপাতত জানো কার্যকর নিউক্লিয়ার বল যত বেশি ইলেকট্রন বেশি হবে, বাম থেকে ডানে গেলে যত বেশি ইলেকট্রন বাড়তেছে কার্যকর নিউক্লিয়ার বলটা, আকর্ষণ বলটা তত বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, ফলে আকারটা তত ছোট হয়ে যাবে। তাহলে আমাদের আলটিমেট ডিসিশন কি? উপর বাম থেকে ডানে গেলে মনে রাখো, বাম থেকে ডানে গেলে আকারটা কি হয়? তাহলে উপর থেকে নিচে আসলে কি হবে? কেন? এর উত্তর কি তোমরা বুঝতে পারছো এখন? বাম থেকে ডানে গেলে আকারটা কেন ছোট হচ্ছে? ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, ফলে কি হয়? আকর্ষণ বৃদ্ধি পায়, ফলে আকারটা ছোট হয়। উপর থেকে নিচে আসলে কেন ছোট হয়? কক্ষপথ সংখ্যা বেড়ে যায়। কথা ক্লিয়ার? বুঝছো? এটা বোঝা মানে তোমাদের অলমোস্ট একদম বেসিক ক্লিয়ার হয়ে গেছে, পরবর্তীতে অলমোস্ট সব বুঝতে পারবা। আর এটা না বুঝলে তোমরা বাকিগুলো আসলে খুব কষ্ট পাবা, বুঝতে পারবা না আর কি। আচ্ছা, তাহলে আমাদের ডিসিশন একটাই, বাম থেকে ডানে গেলে আকার কি হয়? ছোট হয়। বাম থেকে ডানে গেলে আকার কি হয়? আকার বাম থেকে ডান কি হয়? ছোট হয় বা কমে, বা কমে, আকারটা কমে যায় আর কি। আচ্ছা, তুমি মনে রাখো আকার বাম থেকে ডানে গেলে কমে যায়। আমি এই এখন এরপরে বাকি যাবতীয় যত সব ধর্ম পড়াবো সব আকারের উল্টা, মানে আকার বাম থেকে ডানে গেলে কমে না, আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে, তড়িৎকতা বাম থেকে ডানে গেলে বাড়ে, ইলেকট্রন শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে। বুঝছো? একমাত্র মানে একদম সামারিটা বলে দিচ্ছে আর কি, সব একসাথে মনে থাকবে। আকার বাম থেকে ডানে গেলে কি হচ্ছে? কমতেছে। বাকি সব ধর্ম তোমার বই যা আছে সব যা পড়বা এখন, সব বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে। বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কেন বাড়ে, তুমি দোষ দিয়ে দিবা আকারের, বলবা আকার কমে তাই বাড়ে। তোমাকে যদি বলা হয় উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তি কি হয়? কমে। গুড, এ আস্তে আস্তে মাথায় ঢুকাচ্ছে। তাহলে বাম থেকে ডানে গেলে যদি সবকিছু বাড়ে, উপর থেকে নিচে আসলে কি হবে? কমে। তোমাকে যদি জিজ্ঞেস করে কেন কমে, তুমি দোষ দিয়ে দিবা আকারের। ওই আকারের এখন যা পড়ছি সব এক্সপ্লেন করে দিতে পারবা। এটা হচ্ছে একটা ট্রিক, তুমি সবকিছু মুখস্থ করতে হবে না। ওই যে আকার যা বুঝছো এগুলো নিজের ভাষায় এক্সপ্লেন করে দিতে পারলে সবকিছুর উত্তর হয়ে যাবে। বুঝছো? আসলে আমরা একটা একটা পড়ি, যে এখন পড়বো আয়নীকরণ শক্তি। আকার আশা করি বুঝছো। আয়নীকরণ শক্তি বুঝো, আয়নীকরণ শক্তি। দেখো আয়নীকরণ শক্তি আমি যদি একটু বেসিক থেকে বলি, খেয়াল করো তো, আমরা এক কিছুদিন 2-3 দিন আগে পড়ে আসছি যদিও, যে যখন একটা ইলেকট্রন নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যায় তখন শক্তির কি হয়? শোষণ হয়। ক্লিয়ার? আচ্ছা, তুমি ধরো কারো কক্ষপথে, সর্বশেষ কক্ষপথে সোডিয়ামের একটা ইলেকট্রন আছে, ওকে, তুমি এটাকে বাইরে নিয়ে যাবা, কোথাও বাইরে নিয়ে যাবা, এমন জায়গায় নিয়ে যাবা যে জায়গায় নিয়ে গেলে এই নিউক্লিয়াসের সাথে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটা থাকবে না, আকর্ষণ বলটা থাকবে না। এক কথায় এই ইলেকট্রনটা সে ত্যাগ করে দিবে, যেটাকে আমরা কি বলতেছি? ত্যাগ করে দেওয়া। কথা বুঝছো? হ্যাঁ, ছেড়ে দেওয়া আর কি, ইলেকট্রনটা ছেড়ে দেওয়া। একটু আগে বললাম না, যত বাম দিকে সোডিয়াম সবার কক্ষপথে একটা ইলেকট্রন, তারা ইলেকট্রন ত্যাগ করে দেয়, সবার যার কক্ষ দুইটা ইলেকট্রন, তারা দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। বুঝছি না? তাহলে একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিবে, ওকে। তাহলে ধরো আমরা একটা অসীম শক্তি স্তর কল্পনা করতেছি,
যে কক্ষপথে ইলেকট্রনটাকে নিয়ে গেলে সে এই নিউক্লিয়াসের সাথে কোনো আকর্ষণ বল আর কাজ করবে না, এবং এটাকে বলতেছি আমরা অসীম শক্তি স্তর। এবং স্বাভাবিকভাবে রুলস অনুযায়ী তুমি একটা শক্তি স্তর থেকে যখন অসীম কোনো শক্তি স্তর ইলেকট্রন নিয়ে যাবা, তখন শক্তির কি হবে? শোষণ হবে না? শক্তির কি হবে? শোষণ হবে। যতটুকু শক্তি শোষণ হবে ওটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। হ্যাঁ, আমি এখন যে বেসিকটা বলছি এটা তোমাদের বইয়ে নাই, এটা তোমরা একটু বড় হলে পড়বা। তাহলে সিম্পলি আয়নীকরণ শক্তি মানে কি? যখন কোন একটা শক্তি স্তর থেকে ইলেকট্রন আমরা অনেক উপরে শক্তি স্তরে নিয়ে যাব, কিংবা একদম সহজ কথায় কোন একটা শক্তি ইলেকট্রন যখন কোন একটা শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন ছেড়ে দিবে, ধরো সোডিয়াম, সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1, এই একটা ইলেকট্রন ছেড়ে দিতে যে শক্তি খরচ হবে, যে শক্তি শোষিত হবে, ওটাই কি? আয়নীকরণ শক্তি। তার মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য যে শক্তি, এটার মান কি? আয়নীকরণ শক্তি। ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য যে শক্তি, মনে থাকবে আমরা ইলেকট্রন আসক্তি আরেকটা কনসেপ্ট পড়বো, তো বিষয়টা যাতে না গুলাই, দুটাই শক্তির বিষয়, বাট একটা হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য শক্তি, আর একটা হচ্ছে ইলেকট্রন আনার জন্য শক্তি। ওকে, তাহলে আয়নীকরণ শক্তি মানে কি? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার জন্য যে শক্তি। বুঝছো? সংজ্ঞাটা একটু পড়ো। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। সিম্পল, দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হতে, যখন কেউ ইলেকট্রন দান করে তার উপরে কি লিখতে হয়? যখন কেউ ইলেকট্রন দান করে তার উপরে কি লিখতে হয়? পজিটিভ। কেন পজিটিভ লিখতে হয় জানো? কেন পজিটিভ লিখতে হয়? যখন কেউ ইলেকট্রন দান করে একটা পজিটিভ দিতে হয় চিহ্ন উপরে। এই রুদ্র বলো, কিছুদিন পরে এসএসসি দিবা, এরপরে ছেলে মেয়ে পড়াবা না, তখন যদি জিজ্ঞেস করায় স্যার একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে সোডিয়াম প্লাস, কেন প্লাস লিখতেছি, কি বলবা? সিম্পল হিসাব, সোডিয়ামের মধ্যে প্রোটন কয়টা? 11টা। পারমাণবিক সংখ্যা 11 না? ইলেকট্রন কয়টা দিলে? 11টা। সোডিয়ামের মধ্যে প্রোটন কয়টা? পারমাণবিক সংখ্যা কত? 11 না? প্রোটনও কত? 11। ইলেকট্রনও কত? তুমি একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছ না, এখন এখানে তোমার এই যে ইলেকট্রন কত? 10। প্রোটন সংখ্যা কি ছেড়ে দিছো? না, প্রোটন একটা আগের মতো 11 রয়ে গেছে না? 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে না নিউট্রাল করবে, বাকি একটা প্রোটন বেশি আছে না? প্রোটনের চার্জ কি? পজিটিভ। ওই পজিটিভটার জন্য উপরে লিখছো। বুঝছো? তাহলে কেউ যখন ইলেকট্রন ছেড়ে দেয় তখন আমরা উপরে পজিটিভ লিখি, কেউ যখন ইলেকট্রন গ্রহণ করে উপরে কি লিখি? নেগেটিভ লিখি। ঠিক আছে? এই আচ্ছা, তাহলে দেখো এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হলো ওটাই হচ্ছে কি? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি মানে বুঝছো? যখন কেউ একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এই ছেড়ে দেওয়ার জন্য যে শক্তি, এটাই কি? আয়নীকরণ শক্তি। ওকে, তাহলে আয়নীকরণ শক্তি। দেখো এবার তুমি ওই যে আকারকে দোষ দিতে পারবে সবসময়, কি বললাম যে যখন তুমি উপর থেকে নিচে আসতেছ, খেয়াল করো তো, উপর থেকে যখন নিচে আসতেছ আকারটা কি হচ্ছে? আকার বড় হচ্ছে না? আকার কি হচ্ছে? বড় হচ্ছে। আচ্ছা, আকার যদি বড় হয়, এই যে আকার যদি বড় হয়, নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা দূরে চলে যাচ্ছে না? আমি তখন বললাম কিন্তু যত আকার বড় নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা দূরে চলে যাচ্ছে। দেখো এটা হচ্ছে এখানে আছে, যখন 3টা দিলা তখন এখানে চলে গেল, 4টা দিলা তখন এখানে চলে, দেখো দূরত্বটা বাড়ছে না ক্রমাগত? বাড়ছে না? তো যত বেশি সর্বশেষ কক্ষপথটা দূরে সরে যাচ্ছে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কমতেছে না? তা আকর্ষণ কমলে এটাকে তুলে নিয়ে যাওয়া তত সহজ, শক্তি কম দরকার হয়। যত বেশি দূরে চলে যাচ্ছে এই ইলেকট্রনটাকে তুলে নেওয়া মানে এখান থেকে ছেড়ে দেওয়া তত সহজ, বা যত বেশি কাছে চলে আসবে তোমার জন্য তত কঠিন না ইলেকট্রনটা এখান থেকে তুলে নিয়ে আসা। মানে বিষয়টা এমন আর কি, ধরো কেউ একজন কোন একটা মেয়ে বাবা মার খুব শাসনে আছে, খুবই কড়া শাসন, বাবা মা বাবা মার কাছে থাকে, ওই মেয়েটাকে তুমি সহজে কি বাসা থেকে তুলে আনতে পারবা? না। অন্য একটা মেয়ে ধরো যে সে ফেরি ফেরিতে থাকে, ফ্যামিলির সাথে খুব একটা বন্ডেড না, দূরে থাকে, বাবার সাথে থাকে না, ওই মেয়েটাকে তুমি সহজেই তুলে নিয়ে আসতে পারবা, খুব সহজ ভাষায় যেটা বলি। তাহলে দেখো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা হচ্ছে খুব কাছাকাছি আছে নিউক্লিয়াসের সাথে, তুমি এত সহজে এটাকে কিন্তু তুলে নিয়ে নিতে পারবে না, অত সহজে ইলেকট্রনটা সে ছাড়বে না, কারণ আমরা জানি কি
ইলেকট্রন নেগেটিভ, নিউক্লিয়াস পজিটিভ, পজিটিভ নেগেটিভ আকর্ষণ বল কাজ করবে। আকার যত ছোট আকর্ষণ বল তত বেশি, আকার যত বড় আকর্ষণ বল তত কম। ফলে তুমি যত নিচে থেকে উপরে যাচ্ছ, নিচ থেকে উপরে উপর থেকে নিচে আসতেছো, যেহেতু এখানে দূরে সরে যাচ্ছে, আলটিমেটলি এটা তুলে নেওয়া তত সহজ হয়, আয়নীকরণ শক্তির মান কমে। অপরদিকে বাম থেকে ডানে গেলে, আকারটা কি হচ্ছে? ছোট হচ্ছে। আকারটা কি হচ্ছে? ছোট হলে এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের দূরত্বটা কমে গেছে না? ফলে অনেক জোর আকর্ষণ হবে না? অনেক জোর আকর্ষণ হলে ইলেকট্রনটাকে তুমি খুব সহজে কি তুলে নিতে পারবা না। ফলে বাম থেকে যত ডানে যাবা, আকারটা যদি ছোট হচ্ছে, আয়নীকরণ শক্তির মান বাড়তেছে। আয়নীকরণ শক্তির মান বাড়তেছে মানে তোমাকে তত বেশি জোরে শক্তি দিতে হবে, তত বেশি শক্তি প্রয়োগ করতে হবে। যত বাম থেকে ডানে যাবা, আকার ছোট হচ্ছে, তত বেশি শক্তি দিতে হবে। তাহলে সব দোষ কার? আকারের। সব জায়গায় দোষ কার? আকার। ঠিক আছে, তাহলে আসো, আয়নীকরণ শক্তির মানে কি? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করার জন্য, একদম বাংলা ভাষায় বলো, বইয়ের ভাষাটা তুমি নিজে পড়বা, বাংলা ভাষা আগে বুঝে নাও, দেন বইয়ের ভাষাটা সহজ লাগবে। আয়নীকরণ শক্তির মানে হলো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা ছেড়ে দিতে যে শক্তি, ওটাকে কি বলা হয়? আয়নীকরণ শক্তি। এখন বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। কেন বাড়ে? কারণ আকার ছোট হয়। আকার ছোট হলে কেন আমাদের বাড়ে? কারণ আকার ছোট হলে ইলেকট্রনটা ত্যাগ করাতেও বেশি শক্তির প্রয়োজন হয়, বুঝছো? আবার যখন উপর থেকে নিচে আসতেছে, আকারটা বড় হচ্ছে, বড় হলেও ইলেকট্রনটা তুলে নেওয়া সহজ, ফলে আয়নীকরণ শক্তির মান কমতেছে। ওকে, তাহলে আমি আবার শুরু থেকে বলি, আকার বাম থেকে ডানে গেলে কি হয়? ছোট হয়। একটা কথা জাস্ট, আকার বাম থেকে ডানে গেলে কমে, আর বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে। ওকে, আকার শেষ। এখন আসি ইলেকট্রন শক্তি। এই যে এখানে তোমাদের বইগুলো বলা হয়েছে, এগুলো রিডিং দিবা। দেখো, আয়নীকরণ শক্তির ঠিক উল্টা একটা প্রসিডিউর হচ্ছে ইলেকট্রন শক্তি। যেমন এই যে আমরা গ্রুপ 17 পড়ছি না? গ্রুপ 17, গ্রুপ 16, বলো গ্রুপ 16 এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কত? 6। গ্রুপ 17 এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কত? 7। তো এটা যদি অষ্টক ফিল আপ করতে চাই, কয়টা ইলেকট্রন লাগবে? 2টা। এটা যদি অষ্টক ফিল আপ করতে চাই, কয়টা ইলেকট্রন লাগবে? একটা। ওকে, এই যে তুমি বলতো অষ্টক ফিল আপ করার জন্য 2টা ইলেকট্রন আনতে হবে, এখানে অষ্টক ফিল আপের জন্য একটা ইলেকট্রন আনতে হবে। যে আকর্ষণ, ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণটাকে আমরা কি বলি? ইলেকট্রন আসক্তি। বুঝছো? মানে সে ইলেকট্রনের প্রতি কতটুকু আকর্ষণ করতেছে, এটাই কি? ইলেকট্রন আসক্তি। মানে নামের মধ্যে তো মিল আছে বিষয়টা, ইলেকট্রনের প্রতি যে আসক্তি, এটাকে কি বলতেছি? ইলেকট্রন আসক্তি। সেম কথা, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি কি হবে? বাড়বে। উপর থেকে নিচে আসলে ইলেকট্রন শক্তি কি হবে? কমবে। ওই আকার, বাম থেকে ডানে গেলে কমে, বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে। মনে থাকবে? এখন কেন এটা, কেন একটু এক্সপ্লেন করো। যে খেয়াল করো তো, যত বাম থেকে ডানে যাচ্ছ, আকারটা কি হচ্ছে? আকারটা ছোট হচ্ছে। যে দেখো, এটা 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 এটা, যত তুমি বাম থেকে ডানে যাচ্ছ, আকারটা কি হচ্ছে? ছোট হচ্ছে। এখন দেখো তো, ইলেকট্রন শক্তি মানে কি? বাইরে থেকে ইলেকট্রন এসে তোমার এখানে বসবে, বাইরে থেকে ইলেকট্রন এসে তোমার এখানে বসবে। তাহলে এই আগত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের একটা টান থাকবে না? নিউক্লিয়াস কি পজিটিভ, ইলেকট্রন কি নেগেটিভ, পজিটিভ নেগেটিভ সবসময় কি করবে? আকর্ষণ করবে। তাহলে দেখো, কক্ষপথটা যত ছোট হচ্ছে, আকর্ষণটাও তত জোরে হবে, আকর্ষণটাও তত কি হবে? জোরে হবে। ফলে বাম থেকে যত ডানে যাও, যেহেতু সর্বশেষ কক্ষপথটা ছোট হয়ে যাচ্ছে, তোমার আসক্তিটা তত বাড়তেছে। কথা বুঝছো? দোষ কার? আকারের। ওকে, তাহলে আসো, যত তুমি নিচ থেকে উপরে যাচ্ছ, উপর থেকে নিচে আসতেছো, আকারটা কি হচ্ছে? আকারটা বড় হচ্ছে। এখন যত বড় হচ্ছে, সর্বশেষ কক্ষপথটা দূরে সরে যাচ্ছে না? যত দূরে সরে যাবে, আগত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কমতেছে কিন্তু, কারণ নিউক্লিয়াস দূরে সরে যাচ্ছে, কিন্তু নিউক্লিয়াসের দূরত্বটা বেড়ে যাচ্ছে, আকর্ষণটা রীতিমতো কমবে, ফলে ইলেকট্রন শক্তি কমে যাবে। তাহলে আকার বাম থেকে ডানে গেলে কি হয়? ছোট হয়। বাকি সব ধর্ম, আমরা কয়টা ধর্ম পড়লাম? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি। আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে। আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কি হয়? কেন? আকার ছোট হয় তাই। একদম কিচ্ছু না পারলে এই সিম্পল কথাটা বলে দিল, টিচার বুঝে যাবে যে তুমি কিছু একটা পড়ে আসছো, মার্ক দিবে। তারপর উপর থেকে নিচে আসলে আকার বড় হয়, আয়নীকরণ শক্তি কমে। আর এখন যেটা বলি, ইলেকট্রন শক্তি বাম থেকে ডানে গেলে বাড়ে। কেন? আকার ছোট হয় তাই। ওকে,
এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লাস্ট একটা ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা। কি হলো? কে নেই? হেড স্যার পড়াবে এগুলা, আবার পড়াবে না, তখন তোমরা ওইভাবে রেসপন্স করবে ক্লাসে, ঠিক আছে? মানে বললাম টিচাররা হেড স্যার মারে, যাই হোক মারা ভালোর জন্যই তো মারে, তোমাদেরকে ভালোর জন্যই তো মারে, তাই না? আমরা মারি না বিদায় তোমরা দুষ্ট হয়ে যাচ্ছ। এরপরের টপিক হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। দেখো তড়িৎ ঋণাত্মকতা এই বিষয়টা বুঝে আমরা শেষ করতেছি তোমার পর্যায়ভিত্তিক ধর্ম। ইলেকট্রোনেগেটিভিটি বাংলা কি? তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা বুঝো। আমরা পরবর্তী অধ্যায়ে রাসায়নিক বন্ধন অধ্যায়ে দু প্রকারের বন্ধন পড়ব, একটা হচ্ছে আয়নিক, একটা হচ্ছে সমযোজী, ঠিক আছে? তিন প্রকারের বন্ধন পড়ি, আয়নিক, সমযোজী, ধাতব, ঠিক আছে? সমযোজী বন্ধন মানে কি জানো? দুইটা ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনটা পরস্পরের সাথে শেয়ার করবে। ধরো HCl, হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা? আচ্ছা এটা না, এটা না, আমি আরেকটা পানি দিয়ে বোঝাই, পানি দিয়ে বোঝালে একদম তোমাদের বাকি সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। H2, পানি H2 এটা একটা সমযোজী যৌগ। এটা কি যৌগ? সমযোজী। এটা বারবার তোমাদের লাগবে, আঁকতে হবে, বুঝতে হবে, ওকে? সো একবারে বুঝে ফেলো। H2 দেখো বন্ধন যখন গঠিত হয় পানির অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ধরো যে ইলেকট্রন, তারপর হচ্ছে তোমার এদিকে আরেকটা ইলেকট্রন, এইদিকে একটা হাইড্রোজেন আছে, এইদিকে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? হাইড্রোজেন হাইড্রোজেন, এটা অক্সিজেন। এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে দাও, হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে দাও। আলটিমেট ঘটনা কি হলো? এই অক্সিজেনের এই অক্সিজেন এই ইলেকট্রনটা যেটা ক্রস চিহ্ন দিচ্ছি আমি, যেটা ক্রস চিহ্ন দেওয়া, এটা হলো যে তোমার অক্সিজেন ইলেকট্রন বোঝাচ্ছি, আর এটাও কি অক্সিজেন ইলেকট্রন। এই গোল্লাটা কার? হাইড্রোজেনের। এই গোল্লাটা কার? হাইড্রোজেনের। তারপর এখানে তো অক্সিজেনের বাকি চারটা ইলেকট্রন আছে, কারণ অক্সিজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত? 6। এই যে ক্রস দুইটা, এটাও এগুলা ক্রস দিই, টোটাল কয়টা ক্রস? 6টা না? তাহলে দেখো এই দুইটা ইলেকট্রন সে হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, এদিকে হাইড্রোজেনের সাথে শেয়ার করছে। এই বন্ধনটাকে আমরা কি বলি? সমযোজী বন্ধন। পানির অণুটা এইভাবে গঠিত হয়েছে, এগুলো আমরা আগামী অধ্যায়ে মানে রাসায়নিক বন্ধন অধ্যায়ে অনেক ভালোভাবে পড়বো, ঠিক আছে? অনেক বিস্তারিত পড়ে এগুলো। তাহলে H2 ওতে ইলেকট্রনটা কি হলো? শেয়ার হলো। ইলেকট্রনটা কি হলো? শেয়ার হলো। এটাকে যদি আমি আরো একটু সহজভাবে আঁকি, এভাবে করে আঁকতে হবে, ইংরেজি বিয়োগকরের মতো। কিসের? বিয়োগকরের মতো। এই বিয়ের জায়গায় তুমি এখানে দিবা, আর দুই দিকে দুইটা হাইড্রোজেন দিবা, ঠিক আছে? এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে, তাহলে এখানে একটা শেয়ারকৃত ইলেকট্রন আছে না? এখানে শেয়ারকৃত ইলেকট্রন আছে না? এই যে এই দুটো শেয়ারকৃত ইলেকট্রন আর কি, বুঝছো? বুঝে গেছে? তড়িৎ ঋণাত্মকতা মানে হলো এই যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনগুলা কেন্দ্রীয় পরমাণু নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতা। তারা শেয়ার করছে, ঠিক আছে, দুজনে শেয়ার করছে, ঠিক আছে? এটার মধ্যে নিউক্লিয়াস আছে না একটা, নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে না? সেম ভাবে হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস আছে না, এই নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে আকর্ষণ করতে পারে না? এখন কার আকর্ষণ ক্ষমতা বেশি? এই আকর্ষণ করার ক্ষমতাটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। আকর্ষণ করার এই ক্ষমতাটাকে আমরা কি বলি? মানে এক কথায় যদি বলো, সমযোজী যৌগের সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যুগলকে আকর্ষণ করার যে ক্ষমতা, এটাকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মকতা। এটা আরো ভালো বুঝবা পরবর্তী অধ্যায়ে গেলে। আপাতত জাস্ট এতটুকু বুঝো যে সমযোজী বন্ধনে যে ইলেকট্রনটা শেয়ার হয়েছে, এটাকে আকর্ষণ করার জন্য যে ক্ষমতা, এটাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তাহলে কি হয়? এই ইলেকট্রনটা হালকা এদিকে চলে আসে, ইলেকট্রন জোড়া হালকা এদিকে চলে আসে, আর এই ইলেকট্রন জোড়া এদিক থেকে হালকা এদিকে চলে আসে, ফলে এদিকে নেগেটিভিটি সৃষ্টি হয়, এদিকে পজিটিভিটি সৃষ্টি হয়, যেটাকে আমরা পানির পোলারিটি বলি। পোলারিটি আলাদা একটা টপিক আছে, তখন এগুলো পড়াবো। আপাতত জাস্ট এটা জেনে নাও, এই যে
কেন্দ্রীয় পণ্য নিউক্লিয়াস আকর্ষণ করতেছে না, আকর্ষণ করার ক্ষমতাকে আমরা কি বলি? ঋণাত্মকতা। এই তো ঋণাত্মকতার মানটা বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে, উপর থেকে নিচে আসলে কমে। দোষ কার? আকারের। শেষ। বুঝছো? 4টা বিষয় জানতে হবে। এরপরে তোমাদের পর্যায়ভিত্তিক ধর্ম শেষ। এরপরে টপিক হচ্ছে কিছু তোমার বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলের বিশেষ নাম। হ্যাঁ, বিশেষ বিশেষ নাম। ক্ষার ধাতু বলা হয় কাকে? গ্রুপ 1 মৌল সমূহকে কি বলা হয়? এগুলো এমসিকিউ তে আসবে, আর কি সিকিউ তে আসবে না। গ্রুপ 1 মৌলগুলোর নাম কি? ক্ষার ধাতু। গ্রুপ 1, গ্রুপ 1 নাম কি? ক্ষার ধাতু। নামগুলো বলো তো। হাই লিনাকে রুবিস আছে বলে, যা হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলা হাই লিনাকে রুবিস আছে বলে। এরপর মিথ ক্ষার ধাতু। দেখো ক্ষার ধাতু নিয়ে কয়েকটা কথা বলা আছে। এই যে গ্রুপে মৌল সংখ্যা কয়টা? 7টা। এগুলা বলছে ক্ষার ধাতু। এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এই জন্য এদেরকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। হ্যাঁ, দেখো দুইটা শব্দ, ক্ষার ধাতু। এই বুঝো, দুইটা শব্দ দেওয়া আছে, ক্ষার ধাতু। ক্ষার কেন বলতেছো? কারণ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, এই জন্য। ওকে। ধাতু কেন বলতেছো? কারণ এরা ইলেকট্রন ত্যাগ করে। কি করে? ত্যাগ করে। আমরা একটু আগে বললাম, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? ধাতু। শেষ। এরপর আসো মিথ ক্ষার ধাতু। মিথ ক্ষার ধাতু। দেখো 3টা শব্দ আছে, মিথ, ক্ষার, ধাতু। মিথ মানে কি? মাটিতে পাওয়া যায়। মিথ মানে কি? মাটিতে পাওয়া যায়। ক্ষার মানে কি? পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। ধাতু মানে কি? ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে, 3টা শব্দ মিথ ক্ষার ধাতু। কোন গ্রুপ? কোন গ্রুপ? গ্রুপ 2। গ্রুপ 2 কে কি বলা হয়? মিথ ক্ষার ধাতু। গ্রুপ 1 কে কি বলা হয়? গ্রুপ 2 কে কি বলা হয়? মিথ ক্ষার ধাতু। মুদ্রা ধাতু। গ্রুপ 11 এর 4টা মৌল, কপার, সিলভার, গোল্ড, রনজেনিয়াম, এগুলোকে আমরা কি বলি? মুদ্রা ধাতু বলি। হ্যালোজেন গ্রুপ। গ্রুপ 17 এর মৌলগুলোকে আমরা কি বলি? গ্রুপ 17 এর মৌলগুলোকে কি বলা হয়? হ্যালোজেন। হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলোকে কি বলা হয়? হ্যালোজেন। হ্যাঁ, এগুলা লবণ তৈরি করে, সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। আমরা যে সোডিয়াম ক্লোরাইড খাই, লবণ, এই ক্লোরাইডটা কি? হ্যালোজেন গ্রুপের মৌল। ওকে। নিষ্ক্রিয় মৌল। গ্রুপ 18 ইনার্ট গ্যাস। গ্রুপ 18 এর মৌলগুলোকে কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল বা ইনার্ট গ্যাস। তো এগুলো যারা আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, কৃপন, জ্যানন, রেডন, ওগানোসন, এগুলো কি সবাই নিষ্ক্রিয় মৌল, গ্রুপ 18। এরপর অবস্থানান্তর মৌল। অবস্থানান্তর মৌল মূলত তোমরা এইচএসসি তে পড়বা, গ্রুপ 3 থেকে 12। হ্যাঁ, গ্রুপ 3 থেকে 12 এগুলোকে আমরা কি বলি? অবস্থানান্তর মৌল বলে থাকি। এগুলো তোমরা এইচএসসি তে ভালোভাবে পড়বা। পর্যায় সারণীর সুবিধা শেষ, আমাদের অধ্যায়ের শেষ। পর্যায় সারণীর সুবিধা: রসায়ন পাঠ সহজীকরণ, নতুন মৌলের আবিষ্কার, গবেষণা ক্ষেত্রে। হ্যাঁ, এই আর কিছু নেই। দেখো কার কোনো সমস্যা থাকলে বলতে পারো।